হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশুতোষ চক্রবর্তী। তোমরা দেখছো নোজা চ্যানেলে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি শেখাতে চলেছি ভেক্টরের ইনফরমেশন, একদম বেসিক থেকে শুরু করে টপ পর্যন্ত সব জায়গায়। তো তোমরা খুব ভালো মতোই জানো যে ভেক্টর হচ্ছে এমন একটা টপিক, যারা ডিটেলে পড়াশোনা করছো তারা খুব ভালোভাবে জানবে যে ইলেকট্রনিক্স থেকে শুরু করে মেকানিক্স যেখানেই যাও না কেন, যে কোনো প্রকার ফিজিক্সের ক্যালকুলেশনেই তোমরা আলোচনাতে থাকো না কেন, দেখবে যে ভেক্টর লাগবেই লাগবে। ভেক্টর কি করে? ভেক্টর আমাদের একটা জটিল ফিজিক্সের যে কনসেপ্ট তাকে সহজ করতে সাহায্য করে। তো ভেক্টর আসলে কি? ভেক্টর একটা কোয়ান্টিটি। ভেক্টর একটা কোয়ান্টিটি। আমরা ছোটোবেলা থেকে যেসব কোয়ান্টিটি দেখে এসেছি বা যেগুলো আমরা ইউজ করে থাকি, সেগুলো ম্যাক্সিমামটাই ছিল হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, বা ভেক্টর ইউজ করলেও আমরা সেইভাবে জানতাম না যে এটার ভিতরে ফারাকটা কোথায়। তো ফার্স্ট আমরা বুঝবো এই ইন্ট্রোডাকশান পর্বে, মানে আজকের আমার লেকচারটা যেটাই হবে সেটাতে থাকবে শুধু হচ্ছে ইন্ট্রোডাকশান। ভেক্টরে টোটাল কতগুলো ভাগ হতে পারে, কী কী নিয়ে আমরা আলোচনা আগামী দিনে করব, এই সমস্ত কিছুর উপরে ইন্ট্রোডাকশান পর্ব। তো চলো আগে বুঝি যে ভেক্টর আসলে কাজ করে কিভাবে, ভেক্টর কাকে বলে। তো ছোটোবেলা থেকেই তোমরা জেনে এসো যে ভেক্টর কাকে বলে। যাকেও জিজ্ঞেস করো বলে দেবে যার মান এবং দিক উভয়ই আছে তাকে বলছে ভেক্টর। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি যে দিকটা কি, দিক বলতে কি বোঝো, তাহলে কি উত্তর আসবে? ভাবো, ভেবে উত্তর দেওয়ার চেষ্টা করো যে দিক মানে এতদিন পর্যন্ত যেটা শুনে এসছো যে মান মানের সাথে সাথে দিক, তাহলে দিক জিনিসটা কি, কাকে রিপ্রেজেন্ট করছে দিক? কেউ আরেকটু বুদ্ধি খাটিয়ে বলবে যে বল যেমন একটা দিক আছে, সরণের একটা নির্দিষ্ট দিক আছে। ঠিক আছে, সরণের দিক আছে, বলের দিক আছে, ত্বরণের দিক আছে, ওকে, একদম ঠিক। কিন্তু দিকটা না থাকলেই বা কি সমস্যা ছিল? যেমন ধরো এই ছবিতে দেখতে পাচ্ছ এই যে সাইকেল আরোহী যে আছে, এই সাইকেল আরোহী যে যাচ্ছে, তো সাইকেল আরোহীর ক্ষেত্রে যদি ভাবি যে আমি এর উপরে বল প্রয়োগ করছি, 20 নিউটন বল প্রয়োগ করেছি, বলো কি হবে? দেখো, ভেক্টরকে শুরু করে যত ফিজিক্সে যা কিছু টপিক আছে, ধীরে 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 একে একে আমরা যখন আলোচনাতে এগিয়ে নিয়ে যাচ্ছি, যখন জানছো পড়ছো তুমি আমার চ্যানেলে, তাহলে একটা জিনিস খুব ভালো করে বুঝবার চেষ্টা করো যে এই ব্যাপারগুলোকে যদি সত্যি সত্যি বুঝতে হয়, যদি একটা হোম টিউটরের মতো যদি ফিলিংস পেতে চাও, তাহলে ইন্টারেকশন কিন্তু ফার্স্ট। ইন্টারেকশন কীভাবে তৈরি হবে? আমি যেমন যেমন গাইডলাইন দিতে থাকবো, ঠিক তেমন তেমনভাবে যদি এগাও, তাহলে মনে হবে যেন আমি তোমার সাথেই আছি, তোমাকে ধীরে ধীরে শেখাতে পারছি। ওকে? তো ফার্স্ট যখন আমি বলবো ভিডিও পজ করো, নিজে ট্রাই করো, অবশ্যই করবে, খাতা পেন নিয়ে রেডি থাকবে, যা যা ইনফরমেশন দেবো সেগুলোকে লিখতে থাকবে, তাহলে দেখবে তোমার কাছে একটা রেডিমেড নোট তৈরি হয়ে গেছে। তো ফার্স্ট চলো, যে আমি কোশ্চেন করলাম যে এর উপরে 20 নিউটন ফোর্স প্রয়োগ করেছি, তো 20 নিউটন ফোর্স যদি প্রয়োগ করি, তাহলে এই লোকটার বেগের বা গতিবেগের মধ্যে কি পরিবর্তন তুমি পাবে? তাহলে বেসিক ইনফরমেশন হিসেবে তুমি বলে দেবে যে এর গতিবেগ বৃদ্ধি পাবে, তাই তো? কিন্তু ভাবো, যদি এরকম ভাবি যে বলটা প্রযুক্ত হয়েছে এদিকে, 20 নিউটন ফোর্স, তাহলে প্রশ্ন উত্তর কি আসবে? যে লোকটার গতিবেগ বৃদ্ধি পেয়ে গেছে, তাই তো? ঠিক ঠিক না? যদি এবার বলি যে লোকটার উপরে 20 নিউটন ফোর্স এদিক দিয়ে কাজ করেছে, তাহলে এবার কি উত্তর আসবে? যে এর গতি যেটা ছিল সেটা কিছুটা কমে গেছে। তাহলে ভালো করে ভেবে দেখো যে একটু আগে তোমার উত্তর ছিল গতিবেগ বাড়ছে, এখন তুমি ঘুরিয়ে বলছো গতিবেগ কমছে। তাহলে ব্যাপারটা এটাই দাঁড়ালো যে এর গতি সম্বন্ধে ধারণা পেতে গেলে বা এর বল প্রয়োগের পর এর কী ফলাফল দাঁড়াবে সে সম্বন্ধে যদি ধারণা পেতে চাই, তাহলে আমাদের কি জানতে হবে? যে কোন দিকে বলটা প্রযুক্ত হচ্ছে। কারণ বলের দিক যদি না ক্লিয়ার থাকে, তাহলে আমরা বলতে পারবো না যে গতিবেগ বাড়বে না কমবে। শুধু যে বাড়বে কমবে তাও নয়, যদি আমি এদিক থেকে বল প্রয়োগ করি তাহলে লোকটা উল্টে পড়ে যাবে, তাই কি না? একজন সাইকেল চালিয়ে যাচ্ছিল, সাইড দিয়ে যদি তাকে ধাক্কা মারা হয় তাহলে কী হবে? সে উল্টে পড়ে যাবে। মাথায় ঢোকে গেল ব্যাপারটা কি বলতে চাইছি?
অর্থাৎ শুধু 20 নিউটন বল বললে এখানে কিন্তু পরিষ্কার হচ্ছে না যে ফলাফল কি হবে। ফিল এলো না আসেনি? যে বল প্রয়োগ করলাম কি ফল হলো ডাইরেক্ট বলা যাবে না, বলের সাথে সাথে বলতে হবে যে কোন দিকে আমি বলটা প্রয়োগ করছি। এবার ঘুরিয়ে যদি আমি আবার কোশ্চেন করি, যে এই লোকটার উপরে 50 নিউটন বল প্রয়োগ করলাম, বলো কি হবে। দেখো এখন মনের ভিতরে কনফিউশন চলে আসলো। ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের মধ্যে অ্যারাইজ হলো যে স্যার বলটা কোন দিকে প্রয়োগ করছি, তবে তুমি ফলাফলটা বলবো, তাই না? তো ঠিক আছে, তাহলে এমনও কিছু রাশি আছে যা শুধু মান বললে পরে চলবে না, মানের সাথে সাথে দিকটাও বলা জরুরি। কিন্তু ভাবো, বাজারে যখন তুমি 2 লিটার জল কিনতে গেছো, কি ধরে নাও 1 লিটার দুধ কিনতে গেছো, তখন কি দিকের কোনো প্রয়োজন পড়েছিল? কি দোকানদারকে কি বলেছিলে যে পূর্ব দিকে আমাকে 2 লিটার জল দাও? নিশ্চয় বলনি। কেন বলনি? কারণ এক্ষেত্রে দিকের কোনো প্রয়োজন নেই, তাই বলনি। কারণ সামনের জন এই 2 লিটার মানে বুঝে যাবে যে সে একটা আয়তনের কথা বলছে, বা দুটো জলের বোতলের কথা বলছে, 1 লিটার 1 লিটার করে 2 লিটার, এরকম কিছু। তাহলে দিক সেক্ষেত্রে প্রয়োজন ছিল না। সেই ধরনের রাশিকে বলা হচ্ছে স্কেলার রাশি। আর যেখানে দিকের প্রয়োজন আছে তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে খুব সহজ করে বললে পরে যেটা দাঁড়াবে যে স্কেলার রাশি কাকে বলছি, যেসব ভৌত রাশি শুধু মান আছে কিন্তু কোনো দিক নেই তাকে বলা হচ্ছে স্কেলার রাশি। যেমন ভর, সময়, তাপমাত্রা, এরা সবাই হচ্ছে গিয়ে স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেল? ভেক্টর রাশি কি? যেসব ভৌত রাশির মান এবং দিক উভয়ই আছে তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি, এবং এদের যোগ বিয়োগ ভেক্টরের যোগ বিয়োগের সূত্র বা ভেক্টরের ত্রিভুজ সূত্রের সাহায্য নিয়ে আমাদেরকে করতে হবে, তবে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, বল, এরা প্রত্যেকেই হচ্ছে গিয়ে এক একটি করে ভেক্টর রাশি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আর একবার দেখো ব্যাপারটা কি, যে এই যে লোকটা ছিল, এই যে ছেলেটা ছিল, এই ছেলেটার ভেলোসিটি ডিপেন্ড করবে শুধু বলের উপরে নয়, বলটা কোন দিকে প্রযুক্ত হলো, তার ডাইরেকশনটা কি, তার উপরেও কিন্তু একটা এফেক্ট পড়ছেই। ক্লিয়ার? চলো এবার কি কি হতে পারে এই ছেলেটার উপরে যে আমরা বলগুলো প্রয়োগ করছি, তার ডাইরেকশন যদি আমরা মোটামুটির উপরে ধরো কিছু কিছু নিয়ে আলোচনা করছি, যে এক নম্বর যে আমি বলটা প্রয়োগ করলাম এদিকে, এই ব্যক্তিটার গতিবেগও ছিল এদিকে, তাহলে বল এবং বেগের গতিবেগের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে 1 নম্বর কন্ডিশন পাচ্ছি 0 ডিগ্রি অ্যাঙ্গেল। 2, ব্যক্তিটার গতিবেগটা এদিকে, তাই নাকি? এটা হচ্ছে ভেলোসিটি, এটাকে আমরা ফোর্স দিয়ে বোঝাচ্ছি। তাহলে ফোর্স দিয়ে আমরা যে ফোর্স দিয়ে বোঝালাম এটাকে, আর এটা হচ্ছে ভেলোসিটি। তো ভাবো সাপোজ যদি আমি ফোর্সটা এদিকে দিতাম, মানে ব্যাপারটা হচ্ছে এটা, ধরো আমি সাইকেল চালাচ্ছি, আমাকে সাইড থেকে ধাক্কা মারা হয়েছে, এই সাইড থেকে আমাকে যদি ধাক্কা মারা হয় তাহলে কি হবে? আমি উল্টে পড়ে যাব। তাহলে আমার গতি ছিল সামনের দিকে আর বল প্রয়োগ করা হলো পাশ থেকে, তাহলে গতিবেগ আর বলের ডাইরেকশনের ভিতরে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বোঝা গেল না? ভালো করে বোঝা আবার। গতিবেগ আর এদিকে বল, তাহলে দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত হলো? 90 ডিগ্রি। তাহলে সেকেন্ড কন্ডিশন নিলাম যে যদি বল এবং ভেলোসিটির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়। আর একটা কন্ডিশন হতে পারে যে গতিবেগ এদিকে আর ফোর্স প্রয়োগ করা হলো এদিকে, ফোর্স হচ্ছে এদিকে, গতিবেগ এদিকে, ফোর্স এদিকে, মানে দুজন অপোজিট সাইডে যদি হয় তাহলে তাদের মধ্যে কোণ কত? তাহলে ধরো এখানে যদি দেখায়, এদিকে হচ্ছে ভেলোসিটি, এদিকে হচ্ছে গতিবেগ, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে 3 নম্বর কন্ডিশন হিসেবে আমরা নিতে পারি যে 180 ডিগ্রি কোণে যদি দুটো ভেক্টর কাজ করে। তো কি কি পেতে পারি? যদি পিছন দিক থেকে, অর্থাৎ গতি যেদিকে ছিল সেদিকেই যদি বলটা প্রয়োগ করা হয়, তাহলে পরে গতিবেগ কি হবে? বৃদ্ধি পাবে।
গতিবেগ কি হলো এখানে, ইনক্রিজ করলো। বোঝা গেল না, গেল না? অবশ্যই বোঝা গেল যে সাইকেল এদিকে যাচ্ছিল, বল এদিকে দিয়েছি, গতিবেগ বেড়ে যাবে। সেকেন্ড কন্ডিশন, যদি বল আর বেগের দিক যদি উল্টো হয়, উল্টো হওয়ার কথার অর্থ কি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি থাকে, তাহলে ভাবো সাইকেল আরোহী যেতে চাইছিল সামনের দিকে, বল প্রয়োগ করা হচ্ছে এদিকে, তাহলে কি হলো, তার গতিবেগ কিছুটা কমে যাবে। তাহলে এখানে গতিবেগ গেল কমে। আর একটা কন্ডিশন হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে তার ভেলোসিটির ডাইরেকশন, এটা হচ্ছে ফোর্সের ডাইরেকশন। তাহলে মধ্যবর্তী কোণ কত, 90। তো আপাতত একটা জিনিস কিন্তু আমার এই আজকের লেকচারের ভিতরে বা আজকের যে আমি যা যা বোঝাবো তার ভিতরে একটা জিনিস তোমরা সমস্যা ফেস করবে, এটাই যে আমি যেহেতু এটা একটা ইন্ট্রোডাকশন পর্ব রেখেছি, তো এর ভিতরে সব রকম আলোচনায় যেহেতু আসছে, যত রাজ্যের যা ভেক্টর আছে যা যা আছে সেগুলোকে নিয়ে যেহেতু আমি আলোচনা করব, তাহলে এটুকু মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু কিছু এমনও জিনিস পাবে, এমনও কিছু ল থাকবে যেগুলো পরে গিয়ে অনেক বিস্তারিত আলোচনা আমরা করব, অনেক ডিটেলে অঙ্ক করব, বুঝবো, সব কিছু করবো। আপাতত তোমাকে ধরে নিতে হবে যে হ্যাঁ এই সূত্রগুলো আছে। ঠিক আছে, কি বলতে চাইলাম বোঝা গেল? যে মনে মনে দুঃখ পাবে না যে কি হলো, বুঝতে পারলাম না কি হলো, তা নয়, এটা পরে গিয়ে ডিটেলে আসবে। তাহলে সেটুকু নেক্সট ভিডিওগুলোতে আস্তে আস্তে আসতে থাকবে আর জানতে পারবে। তো যেমন ধরো এটা লব্ধি সূত্র এখানে ইউজ হওয়ার ফলে লব্ধি হচ্ছে এটা আর। তাহলে দুটো ভেক্টর যদি কাজ করে এরকম, একটাকে ধরো বললাম এফ, আর একটাকে বললাম ধরো এফ ড্যাশ, বা এটাকে বললাম এ ভেক্টর, এটাকে বললাম বি ভেক্টর, তাহলে এর লব্ধি হবে আর। তাহলে আর এর মান কত হবে, আর ইজ ইকুয়াল টু হয় রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু কত, cos 90 এর ভ্যালু হচ্ছে 0। আলটিমেট রেজাল্ট কত আসলো, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই সূত্র পেলাম কোথায়, এই সূত্র পরবর্তী ক্লাসে আমরা আনবো, আছে। তো আপাতত যেহেতু ইন্ট্রোডাকশন পড়বো, সুতরাং এটাকে ধরে নাও যে এই সূত্র আমাদের আছে, একটা ক্লাস পরে গিয়েই পাবো, একটা ক্লাস জাস্ট নেক্সট ভিডিওতেই আসতে চলেছে। এবার চলো ভেক্টরের প্রকাশ। ভেক্টরটা একটা নতুন রাশি আমার কাছে এসে হাজির হয়ে গেছে, স্কেলার রাশি নিয়ে আমি কাজ করেছি। বল যেমন ধরো তোমার আয়তন, এবং আমাদের যেগুলো ছিল আয়তন ছিল, তারপর ধরো যত রাজ্যের যা স্কেলার আছে, রাশি যেগুলো আছে, সেগুলোতে কিন্তু কোনো ডাইরেকশনের প্রয়োজন পড়ছে না। কিন্তু ভেক্টর রাশি, যে নতুন যে একটা রাশি আমরা পেলাম, সেই রাশির ভিতরে মান এবং অভিমুখ যেহেতু দুটোই চলে এসছে, তাহলে তার যোগ বিয়োগ গুণভাগ এবং তার ক্যালকুলেশন কিন্তু আগের নিয়ম অনুযায়ী কিন্তু হবে না। অর্থাৎ এখানে 2+2 করে দিলাম 4, সেটা কিন্তু সকল ক্ষেত্রে নাও হতে পারে, সেটা সকল সময় নাও হতে পারে। একটা এক্সাম্পল দিয়ে বলছি। তো ধরো, তার আগে বোঝাই যে ভেক্টরকে আমি প্রকাশ করব কি করে। ভেক্টরকে প্রকাশ করার সব থেকে বেস্ট ওয়ে আউট হচ্ছে যে কোনো একটা হরফ আমি নিলাম, তার মাথায় আমি ভেক্টর সাইন দিয়ে দিলাম, এটা গেল হচ্ছে গিয়ে ভেক্টরটাকে আমি কি করে লিখব তার একটা ফরম্যাট। বোঝা গেল? কেউ যদি আরও রকম দেখতে চাও, তাহলে এটাও হচ্ছে গিয়ে ভেক্টর লেখা যাবে এইভাবে, একটা অক্ষর, অক্ষরের মাথার উপরে বার, বাস ভেক্টর প্রকাশ হয়ে গেল, এটাই ভেক্টর। সব থেকে ভালো আমি বলবো এটা, কারণ অঙ্কে দেখবে রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনীতে কিন্তু এই সাইনটা ইউজ হয়, সেক্ষেত্রে কনফিউশন সৃষ্টি হতে পারে। তো সুতরাং এটা হচ্ছে কি সব থেকে বেস্ট। আর কি হয়, আরও কিছু উপায় আছে, যেমন বোল্ড করে দেওয়া, বোল্ড লেটারে লেখা, এটাও কিন্তু ভেক্টরে প্রকাশ করার একটা ভঙ্গিমা। তো আমার মতে বলে সব থেকে বেস্ট ওয়ে আউট হচ্ছে এটা, যে একটা এ লেখো স্মল, বা স্মল বি লেখো, যাই লেখো, মাথায় একটা অ্যারো দিয়ে দাও, বাস গল্প শেষ। সামনের জনের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা একটা ভেক্টর রাশি। তো ঠিক আছে, এটা তো গেল ভেক্টর রাশি এ। তাহলে একে আঁকবো কী করে?
আমি বোঝাবো কী করে? বোঝানোর জন্য যেটা উপায় সেটা হচ্ছে যে আমার যে ভেক্টরটা থাকবে, ধরো আমি বলতে চাইছি এই এ ভেক্টরটাকে বোঝাও যে কেমন এ ভেক্টরটা। তো ভেক্টরের এইটা ধরে নাও এ ভেক্টর, সাপোজ এটাই আমি বলতে চাইছি এ ভেক্টর। তো একটা ভেক্টরের তিনটে জিনিস নিয়ে তৈরি হয় একটা ভেক্টর। একটা ভেক্টর তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, দেখতে পাচ্ছ, একটা হচ্ছে তার বডি, আর একটা হচ্ছে তার ডাইরেকশন, দিক। এই তিনটে জিনিস নিয়ে একটা ভেক্টর তৈরি হয়েছে। তাহলে এই পয়েন্টটা, এটাকে বলা হয় প্রজেকশন পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হচ্ছে প্রজেকশন পয়েন্ট। এই রেখাটার যেটা লেন্থ, এটাকে বলা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড বা মান। বোঝাতে পেরেছি? আর এই অ্যারো চিহ্ন যেদিকে আছে সেটা বোঝাচ্ছে ভেক্টরের দিক বা ডাইরেকশন। তাহলে এই তিনটে জিনিস সমন্বিতভাবে এক জায়গায় জমা হলে পরে যেটা তৈরি হচ্ছে সেটা ভেক্টরের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কি রিপ্রেজেন্টেশন? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর আগে যেটা ছিল সেটা কি ছিল? ভেক্টরটাকে আমি কীভাবে লিখবো, মানে ভেক্টর তো রাশি না, এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ হলো, তাহলে আমি লিখবো কী করে? তাহলে লিখবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বিয়োগ লিখতে চাইছি তাহলে কি লিখবো? এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, এরকম। এটা হচ্ছে খাতায় যখন আমরা কোনো কিছু ক্যালকুলেশন করবো তখন তার উপায়। তাহলে আপাতত যেটা লেখা আছে লেখো, যেটুকু যে সারমর্ম পেলে একটা ছোট করে নোট তৈরি করে নাও, পজ করো, লেখো। ইন্টারাকশন খুব জরুরি, যত ইন্টারাকশন ভালো হবে তত দেখবে ধীরে ধীরে জিনিসগুলো জটিল থেকে আস্তে আস্তে সহজ হতে লাগছে। আর নিজের কাছে নোট থাকাটা তো খুবই জরুরি। চলো নেক্সটে চলো। নেক্সট হচ্ছে ভেক্টরের বিভিন্ন প্রকারভেদ। তার মধ্যে ফার্স্ট যে টপিকটাকে আমি তুলেছি সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। আমার তো মতে বলে ইউনিট ভেক্টরের ইউজ মারাত্মক, মারাত্মক ভেক্টরকে বোঝার জন্য। ইউনিট ভেক্টর কি? কি লেখা আছে ইউনিট ভেক্টর কি? যে ভেক্টরের মান 1 ইউনিট, যে ভেক্টরের মান হচ্ছে 1 ইউনিট এবং তাকে বলা হচ্ছে একক ভেক্টর। এটি মূলত দিক নির্দেশ করে। এটা কি নির্দেশ করে? এটা মূলত ভেক্টরের দিক নির্দেশ করে। কীরকম? যদি খুব সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে আসা যায় তাহলে দাঁড়ায় এটাই যে, তো যাক এটা লেখো আগে, লেখা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এর ফরম্যাটটাকে দেখো। ইউনিট ভেক্টরকে লেখা হয় এ ক্যাপ, মানে আমি এখানে বলতে চাইছি এ হচ্ছে একটা ইউনিট ভেক্টর যার মাথায় ক্যাপ, ক্যাপ সাইন দিয়ে দেওয়া মানে ইউনিট ভেক্টরকে বোঝাচ্ছে। তাহলে ইউনিট ভেক্টর সমান হচ্ছে গিয়ে মূল ভেক্টর ডিভাইডেড বাই তার সাংখ্য মান, মড অফ এ। এখন অনেক কটা জিনিস আমি লিখে ফেলেছি, এর ভিতরে যারা একদম প্রথম ভেক্টরকে বুঝছো তারা অনেক কিছু এর ভিতরে জানো না। আমি একটা একটা করে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যে এখানে কি। শোন, প্রথম এ ভেক্টরটা, এখান থেকে যদি আমি কনক্লুশন আসতে চাই তাহলে আমি এখন লিখতে পারি নাকি এ ভেক্টর ইকুয়ালস টু মড অফ এ ইন্টু ইউনিট ভেক্টর। কি ঠিক কি বেঠিক? এ ভেক্টর যেটা আছে, এই এ ভেক্টরটা তাহলে দেখো দুটো অংশ নিয়ে তৈরি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। বোঝা গেল কি বলতে চাইছি? একটা হচ্ছে গিয়ে তার মান, আর একটা হচ্ছে তার ডাইরেকশন পার্ট। এটা হচ্ছে ডাইরেকশন পার্ট আর এটা হচ্ছে তার মান। ক্লিয়ার? তাহলে এইটা রিপ্রেজেন্ট করছে শুধুমাত্র তার ভ্যালু কত, আর এ ক্যাপ রিপ্রেজেন্ট করছে তার দিক কোনটা। ক্লিয়ার? তাহলে গোটা একটা ভেক্টর তৈরি হয় দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে তার মান আর একটা হচ্ছে তার দিক। এটা তো তোমরা ছোটবেলা থেকে শুনেছো। তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে তার মান আর এই পার্টটাকে বলা হচ্ছে তার দিক। ফিজিক্যালি ব্যাপারটাকে আরও ডিটেলে যাব। তাহলে আমি এই ইউনিট ভেক্টরটা যদি উল্টো করে ভাবি তাহলে কি হলো? ভেক্টরটাকে তার যদি সাংখ্য মান দিয়ে ভাগ দিই তাহলে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। ভেক্টরটাকে তার সাংখ্য মান দিয়ে যদি ভাগ দিই তাহলে বেরিয়ে আসবে হচ্ছে ইউনিট ভেক্টর। এই কথাগুলো একটু হটপটাং লাগতে পারে।
আর একটু ডেপথে গিয়ে বুঝি, তাহলে দেখো সব ক্লিয়ার হতে লাগবে। প্রথম বুঝি যে ফিজিক্সে ইউনিট ভেক্টর কী কী ডিফাইন্ড আছে, প্রি ডিফাইন্ড ইউনিট ভেক্টর কী কী আছে। যেমন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের দিকে যে ইউনিট ভেক্টর আছে তাকে বলা হচ্ছে আই ক্যাপ। তাহলে ভালো করে বোঝো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের দিকে যে ইউনিট ভেক্টর কাজ করে তাকে বলা হচ্ছে আই ক্যাপ। ক্লিয়ার? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের দিকে যে ইউনিট ভেক্টরটা কাজ করে তাকে বলা হচ্ছে জে ক্যাপ। ক্লিয়ার? আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের দিকে যে ইউনিট ভেক্টরটা কাজ করে তাকে বলা হয় কে ক্যাপ। তাহলে এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, অর্থাৎ এই আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ এরা কিন্তু প্রি ডিফাইন্ড, অর্থাৎ এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরকে আই ক্যাপই বলবো, বি ভেক্টর ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরকে জে ক্যাপই বলবো, জেড অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরকে কে ক্যাপই বলবো, এছাড়া তুমি অন্য কিছু বলতে পারবে না। তাই যদি হয়, এই কথাটাই যদি ঠিক হলো যে এটা প্রিডিফাইন্ড ইউনিট ভেক্টর, তাহলে ভাবো তো এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমি একটা কোনো ভেক্টরকে প্রকাশ করতে চাইছি, তার মান হচ্ছে 5। এক্স অ্যাক্সিস বরাবর কোনো একক আমি একটা ভেক্টরকে প্রকাশ করতে চাইছি, তার মান হচ্ছে 5। তাহলে আমি এখন মান হিসাবে কাকে তুলবো? তাহলে ধরে নাও সেই ভেক্টরটা হচ্ছে এ। এ ভেক্টরটা কেমন? এ ভেক্টরটা কাজ করছে এক্স অ্যাক্সিস দিকে এবং এ ভেক্টরের মান হচ্ছে 5। বোঝা গেল না? গেল না? আবার রিপিট করছি, আমার এই এ ভেক্টরটা যেটা আছে তার মান হচ্ছে 5, আর তার দিক কোনটা? এক্স অ্যাক্সিস হচ্ছে তার দিক। তাহলে মান যদি 5 হয় তাহলে মানের জায়গায় লিখলাম 5, রাইট? আর দিক যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিসের দিকে প্রিডিফাইন্ড ভেক্টর আছে ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে আই ক্যাপ। তাহলে আমার এখন এ ভেক্টরটা তাহলে কি রকম রূপ নিল? এ ভেক্টর সমান হচ্ছে 5 আই ক্যাপ। আশা করি একটুখানি ক্লিয়ার হলো। তাহলে এই এ ভেক্টরের মান কত হলো? 5, দিক কি হলো? এক্স অ্যাক্সিস। দিকটা কে রিপ্রেজেন্ট করছে? আই ক্যাপ। কে রিপ্রেজেন্ট করছে? আই ক্যাপ। ক্লিয়ার? বোঝা গেছে? সেম অ্যাজ ধরো যে আমার ওয়াই অ্যাক্সিসের দিকে একটা 10 নিউটন বল কাজ করছে, আমি তাকে নাম দিলাম বি ভেক্টর। এখন একটা নতুন ভেক্টর জন্ম দিয়েছি, সেটা হচ্ছে বি ভেক্টর, যেটা কিনা হচ্ছে 10 নিউটন ফোর্স। কোন দিকে কাজ করছে? ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে। তাহলে 10 নিউটন যে ফোর্সটা আছে বি ভেক্টরটাকে, তাহলে কি লিখবো? মানের জায়গায় লিখবো 10। ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটাকে কি বলবো? জে ক্যাপ। ঠিকই ঠিক না? তাহলে বি ভেক্টর সমান হচ্ছে 10 জে ক্যাপ। তাহলে এ ভেক্টরটা হচ্ছে 5 আই ক্যাপ, বি ভেক্টরটা হচ্ছে 10 জে ক্যাপ। তাহলে বি ভেক্টরটার মান হচ্ছে 10, ডাইরেকশন হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এ ভেক্টরের মান হচ্ছে 5, ডাইরেকশন হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে দেখো, শুধু যদি 5 থাকে কি শুধু যদি 10 থাকে, তাহলে কিন্তু তুমি বলতেই পারবে না যে এই দুটো ভেক্টর কোন দিকে কাজ করছে। যখনই এর সাথে চলে আসলো আই ক্যাপ আর যখনই এর সাথে চলে আসলো জে ক্যাপ, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে পরিষ্কার যে এই 5 মানের ভেক্টরটা, যার মান 5, সেটা কাজ করছে এক্স অ্যাক্সিসের দিকে। ক্লিয়ার হচ্ছে আশা করি, তাই তো? এবার আরেকটা ছোট জিনিস আছে, আগেই বলেছি এখানে অনেক কিছু জিনিস পাবে যেগুলো একটু অ্যাডভান্স হয়ে যাবে, মানে কি পরে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে, কিন্তু যেহেতু ইন্ট্রোডাকশন তো এগুলো থাকবে। যেমন ধরো এই মড এ ব্যাপারটাকে আরেকটু আমি ক্লিয়ার করতে চাই, মড এ ব্যাপারটাকে আমি অনেকটা ক্লিয়ার করতে চাই। কেন এটা ক্লিয়ার হওয়া দরকার? সাপোজ ধরো, সব দিলাম সাইডে, বোঝো মড মানে কি বলতে চাইছি আমি। মড মানে সাধারণত যখন একদম ভেক্টর আমরা শেষ করে ফেলবো, তখন দেখবে ভেক্টরকে ত্রিমাত্রিক ভেক্টর রূপে আমরা বেশিরভাগ টাইমে পাবো। তো ত্রিমাত্রিক ভেক্টর কি? ধরে নাও এখানে সাপোজ এ আমি নিচ্ছি না, আমি সুবিধার জন্য ধরো এখানে বললাম আমি সি ভেক্টর।
সি ভেক্টর হচ্ছে কি একটা ত্রিমাত্রিক ভেক্টর, সি ভেক্টর হচ্ছে একটা ত্রিমাত্রিক ভেক্টর যেটা কিনা এক্স অ্যাক্সিসের দিকেও কাজ করছে, এক্স অ্যাক্সিসের দিকে যেটা কাজ করছে তাকে বললাম এক্স ইউনিট, ওয়াই এর দিকেও এর কিছুটা উপাংশ আছে বা কাজ করছে সেই জন্য এটাকে বললাম ওয়াই, আর জেড অ্যাক্সিসের দিকেও কিছুটা কাজ করছে তার জন্য একে বললাম জেড। অর্থাৎ বলতে আমি এটাই চাইছি যে এই ভেক্টরটা তিনটে জিনিসের সমন্বয়ে তৈরি, মানে শুধু এক্স এর দিকে কাজ করছে না, শুধু ওয়াই এর দিকেও কাজ করছে না, শুধু জেড এর দিকেও কাজ করছে না, তিন দিকেই যেন এর প্রভাব আছে। মানে কিরকম, ভেক্টরটা না এক্স অ্যাক্সিস, না ওয়াই অ্যাক্সিস, না জেড অ্যাক্সিস, এই মিডিল বরাবর কোথাও দিয়ে কাজ করছে। বোঝাতে পারছি কি বলতে চাইছি? এক্স অ্যাক্সিসও না ওয়াই অ্যাক্সিসও না, ঠিক মিডিল বরাবর কাজ করছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমার হাতটার দিকে খেয়াল করো, এটা হচ্ছে তিনটে অ্যাক্সিস, রাইট? এক্স অ্যাক্সিস, এটা ধরো না ওয়াই অ্যাক্সিস, আর এটা ধরো না জেড অ্যাক্সিস। তাহলে যখন এক্স অ্যাক্সিসের দিকে কিছু বোঝাচ্ছি তখন কি হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের দিকে যখন কিছু বোঝাচ্ছি তখন হচ্ছে জে ক্যাপ, জেড অ্যাক্সিসের দিকে যখন কিছু বোঝাচ্ছি তখন হচ্ছে কে ক্যাপ। ক্লিয়ার? কিন্তু যদি এরকম হয়, না এক্স অ্যাক্সিসের দিকে আছে না ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, মাঝামাঝি কোনো একটা দিকে আছে, ক্লিয়ার? না এক্স অ্যাক্সিসের দিকে দেখা যাচ্ছে, না এক্স অ্যাক্সিসের দিকে, না ওয়াই অ্যাক্সিসের দিকে, না জেড অ্যাক্সিসের দিকে, মাঝামাঝি কিছু একটা, তাহলে তাকে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করি? এক্সের উপাংশ, ওয়াইয়ের উপাংশ, জেডের উপাংশ সব কিছুকে নিতে হয়। তো সেই রকম একটা ত্রিমাত্রিক ভেক্টর যে কিনা এক্স ওয়াই জেড সব দিকে তার উপাংশ আছে, সেই ভেক্টরটাকে এক্সের দিকে যেহেতু আছে এর ডাইরেকশনে ইউনিট ভেক্টর কি আই ক্যাপ, তাহলে এটা হলো এক্স আই ক্যাপ, প্লাস আর কি নিয়ে তৈরি ওয়াই জে ক্যাপ, আর কি নিয়ে তৈরি জেড কে ক্যাপ, এই তিনটে। ক্লিয়ার? এই যে ভেক্টরটা যে পেলাম, এই ভেক্টরটা তাহলে মান কি? মড অফ সি হচ্ছে এর সাংখ্য মান। মড অফ সি হচ্ছে কি এর সাংখ্য মান। তাহলে মড অফ সি কী করে বার করবো? রুলস আছে, নিয়ম আছে, পরে আমরা সব শিখবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে কি এর সাংখ্য মান। তাহলে এই সি ভেক্টর না এক্সের দিকে, না ওয়াইয়ের দিকে, না জেডের দিকে, ও নিজের মন মতো দিকে। আমি বললাম সি ভেক্টরের দিকে, অর্থাৎ সি ভেক্টরের দিক বোঝানোর জন্য, সি ভেক্টরের দিক বোঝানোর জন্য যে ইউনিট ভেক্টরটা কাজ করছে সেটাকে নাম দিলাম ইটা ক্যাপ। তাহলে এখন দাঁড়ালো কি? তাহলে ভেক্টর সি ইজ ইকুয়াল টু মড অফ সি ইনটু ইটা ক্যাপ। তাহলে এখন আমার ইউনিট ভেক্টর কি হলো? এখন আমার ইউনিট ভেক্টর হলো ইটা ক্যাপ। তাহলে ইটা ক্যাপ সমান কি দাঁড়িয়ে গেল? ইটা ক্যাপ সমান সি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ সি। তাহলে সি ভেক্টর মানে কি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই মড অফ সি মানে কি? এই যে মড অফ সি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই যে ইউনিট ভেক্টরটা আমরা পেলাম, এটা জেনে রাখো সর্বশেষ কথা। তাহলে এই যে ইউনিট ভেক্টরটা পেলাম এটা কিন্তু আই ক্যাপও না, জে ক্যাপও না, কে ক্যাপও না, এটা একটা নতুন ইউনিট ভেক্টর। যে ইউনিট ভেক্টরটার দিক কোন দিকে? যে ইউনিট ভেক্টরটার দিক হচ্ছে সি ভেক্টরের দিকে। বোঝা গেল না গেল না? আশা করি বোঝা গেছে। তাহলে যখন কোনো একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর কাজ করে তার জন্য প্রিডিফাইন্ড কিছু আছে, সেটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আর যখন আমার কাছে কোনো নতুন ভেক্টর যেটা কিনা ত্রিমাত্রিক ভেক্টর এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস তিন দিকে আছে, তখন আমি কি করব? তখন আমি তার ভেক্টরটাকে তার সাংখ্যমান দিয়ে আমি ভাগ দেবো। ক্লিয়ার? একদম ওকে। তো চলো একটা অঙ্ক করি। চলো একটা অঙ্ক করা যাক। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে। দেখো উদাহরণ অঙ্ক না করলে পরে অঙ্ক হবে না।
ভেক্টর তো কি ফিজিক্সে কোনো কিছু ঠিকঠাক করে বোঝা যাবে না। তো চলো কথা মতো ইন্টারাকশন করবো বলেছিলাম, আমি যেমন শেখাবো তোমাকে শিখতে হবে। যখন তুমি শুধুমাত্র ভিডিও দেখবে না, ইন্টারাকশানে যখন থাকবে না তোমরা, একটা জিনিস জেনে রেখো, শুধু ভিডিওটাই দেখা হবে, মাথার ভিতরে কিছু ঢুকবে না। আর যখন ইন্টারাকশান করবো, মানে আমি কিছু তোমাকে ওয়ার্কস দেবো, কিছু টাস্ক দেবো, সঙ্গে সঙ্গে তুমি সেটা করতে লাগবে, ভিডিওটাকে পজ করে আবার দেখবে, তার সলভ দেখবে, কীভাবে সমাধানটা আমি এগিয়ে নিয়েছি, তখন থেকে মনে হবে যেন আমি তোমার সাথেই আছি, আর এক ধাপ এক ধাপ এক ধাপ করে ব্যাপারগুলো ক্লিয়ার হতে থাকছে। চলো তাহলে দেরি না করে এই অঙ্কটাকে তোমরা করে ফেলো। কি আছে, a ইজ ইকাল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ভেক্টরটির দিকে একক ভেক্টর কত? চলো পজ করো, করে ফেলো, করো, ছাড়বে না কিন্তু, নিজেরা করো, পজ করো, করে ফেলো। আর অবশ্যই যে যে টুকিটাকি জিনিসপত্র যেগুলো আমি টুকটাক টুকটাক করে দিতে থাকছি প্রত্যেকটা টপিকের সাথে, অবশ্যই লিখবে। চলো করো, হয়ে গেছে? ওকে, চলো এটাকে সলভ করি। এখানে ভেক্টরটা কি আছে, a ইজ ইকাল টু হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। ওকে, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে আমার ফার্স্ট কি আমি ধরে নিলাম যে এ ভেক্টরের দিকে যে ইউনিট ভেক্টর কাজ করছে তাকে আমি নাম দিলাম বিটা ক্যাপ। তাহলে আলফা ক্যাপ, বিটা ক্যাপ, গ্যামা ক্যাপ, ইটা ক্যাপ, যা খুশি দিতে পারো, কোনো সমস্যা কিছু নেই। তাহলে বিটা ক্যাপ, বিটা ক্যাপ মানে কি, ভেক্টর এ ডিভাইডেড বাই মড অফ এ, ভেক্টর এ ডিভাইডেড বাই মড অফ এ, রাইট? তাহলে ভেক্টরে কি ছিল, ভেক্টরে ছিল 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইডেড বাই কি ছিল, মড অফ এ। মড অফ এ মানে কি, মড অফ এ মানে হচ্ছে ওই যে ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে এক্স কে 3, ওয়াই কে 4, জেড কে 0। কারণ দেখো না, এই ভেক্টরটাকে এভাবে লিখতেই পারো তুমি, 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 0k ক্যাপ লিখতেই পারো। পারো কি পারো না? জেডের দিকে কোনো উপাংশ নেই, তাই 0 ধরে নিয়েছো, ঠিক? তাহলে সূত্রতে যদি বসায় তাহলে এখানে কি হলো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। আলটিমেট 3 স্কোয়ার মানে কত, 9, 4 স্কোয়ার মানে কত, 16, 16 আর 9 কত, 25, 25 এর রুট কত, 5। তাহলে এটা দাঁড়ালো কি, 3i ক্যাপ ডিভাইডেড বাই 5 প্লাস 4/5 j ক্যাপ। এটাই হচ্ছে ইউনিট ভেক্টর বিটা। বুঝতে পেরেছি কি করে করতে হবে এই ধরনের প্রবলেম? আর ইউনিট ভেক্টর না থাকলে জেনেই নাও যে আর কিছু সম্ভব নয়। ইউনিট ভেক্টরকে খুব ভালো করে বুঝতে হবে, ভেক্টরের একটা বিশাল বড় অংশ এটা। তো ধরো এই জিনিসটাকে যদি আর একটু যদি ক্লারিফাই করতে চাই তাহলে কি দাঁড়াবে, দেখো আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, আসি একে একে, ইউনিট ভেক্টর কোথায় গেল, এই যে ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর যেটা আছে, এই যে ইউনিট ভেক্টর, পেজটা ঠিক জায়গায় ইনসার্ট হয়নি, আচ্ছা এখানে। তাহলে ইউনিট ভেক্টরের পরে একটা পেজ নিলাম। আচ্ছা, ইউনিট ভেক্টর যেটা আমাদের এলো সেটা হচ্ছে এটা। এবার ভালো করে ভাবো যে ইউনিট ভেক্টর হচ্ছে 3/5 i ক্যাপ প্লাস 4/5 j ক্যাপ। ক্লিয়ার? 3/5 আর 4/5। হিসাব কি বলছিল, হিসাব বলছিল যে আমার যে ভেক্টরটা ছিল সেটা হচ্ছে গিয়ে এ ভেক্টর। এ ভেক্টর সমান কি ছিল আমার, মড অফ এ ইনটু, তাহলে ইউনিট ভেক্টর ধরেছিলাম আমি বিটা ক্যাপ, তাই তো? তাহলে বিটা ক্যাপ যদি ধরে থাকি তাহলে আমার বিটা ক্যাপের ভ্যালু হচ্ছে, মড অফ এর ভ্যালু কত ছিল, মড অফ এর ভ্যালু ছিল, মড অফ এর ভ্যালু ছিল, মড অফ এ মানে হচ্ছে গিয়ে 5 আর এদিকে হচ্ছে 5, তাই তো? তাহলে এদিকে 5 আর ওদিকে 5, এখানে
যদি আমি ভেক্টরটাকে ঘুরিয়ে আলোচনা করি, তাহলে এ ভেক্টর মড অফ এ মানে হচ্ছে 5, ইউনিট ভেক্টর কত ছিল আমার, আবার ভুলে যাচ্ছি আমি, ইউনিট ভেক্টর ছিল হচ্ছে কি 3i ক্যাপ বাই 5 প্লাস 3i ক্যাপ বাই 5 প্লাস 4/5 জে ক্যাপ। তাহলে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কি হলো, 5 ইন্টু 3/5 i ক্যাপ প্লাস 5 ইন্টু 4/5 জে ক্যাপ। 5 5 কাটলো, 5 5 কাটলো, 3i ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। কি পেলাম, এ ভেক্টরটা পেলাম, কি পেলাম না? তাই তো বলা হয়েছিল যে এ ভেক্টর পাবো ওর সাংখ্যমানের সাথে যদি আমি ইউনিট ভেক্টরকে গুণ করি। তাই দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিকই আছে। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি, যে ইউনিট ভেক্টর থেকেও ভেক্টরকে যদি তার সাংখ্যমান দিয়ে গুণ করি তাহলে আমি মূল ভেক্টর পেতে পারি। আচ্ছা চলো, তাহলে ইউনিট ভেক্টর জানা হলো, জানা তো হলোই না, খুব বেশি করেই জানা হলো। এবার হচ্ছে কি সমান ভেক্টর। সমান ভেক্টর কাকে বলছি, সাপোজ একটা গাড়ি আছে, কি বলছে সমান ভেক্টর, দুটি ভেক্টরের মান ও দিক যদি উভয়ই এক হয় তবে তাকে বলছি আমি সমান ভেক্টর। মানও এক হতে হবে, দিকও এক হতে হবে। তাহলে আমি অ্যাক্সিস দিয়ে যদি বুঝি ব্যাপারটাকে সব থেকে বেটার হবে। এক্স ওয়াই জেড এত কিছু না নিয়ে একটু সহজ করে বুঝবার জন্য আমি ধরো এটাকে বললাম এক্স অ্যাক্সিস, এটাকে বললাম ওয়াই অ্যাক্সিস। বেটার বেটার, এক্স ওয়াই দিয়ে বুঝে নিলে পরে ত্রিমাত্রিকের ক্ষেত্রে সেম। তাহলে কোনো একটা গাড়ি আছে যে কিনা এক্স অ্যাক্সিস বরাবর এদিকে যাচ্ছে, কত কিলোমিটার গতিবেগে, 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। ঠিক, আরেকটা গাড়ি আছে সেও এইদিকেই সেম ডাইরেকশনে, সেও যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। এই ভেলোসিটিটাকে বললাম v1, এই ভেলোসিটিটাকে বললাম v2। বেগ ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, তাহলে আমি মাথায় কি দেবো, ভেক্টর সাইন। তাহলে জেনে রেখো যে v1 ভেক্টর সমানে কিন্তু v2 ভেক্টর। কিন্তু খেয়াল রেখো, ভালো করে মাথায় রেখো, যদি v1 এর ডাইরেকশন v2 এর উল্টো হতো তাহলে কিন্তু আমি লিখতে পারতাম না যে v1 ইকুয়ালস টু v2। লিখতে কেন পারলাম, কারণ এর মান এবং দিক দুজনেই একই দিকে আছে। নেক্সট চলো বিপরীত ভেক্টর। একটা ভেক্টর কাজ করছে এদিকে, মানে কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের উপরে আমি এফ বল দিয়ে বল প্রয়োগ আগে পড়ি কি, মান সমান কিন্তু দিক সম্পূর্ণ উল্টো, অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। লেখো, মান সমান কিন্তু দিক সম্পূর্ণ উল্টো, তাকে বলছি আমি বিপরীত ভেক্টর। মান সমান কিন্তু দিক উল্টো। দিক উল্টো মানে কি, এদিকে যে ফোর্সটা কাজ করছে এফ, তার উল্টো দিকে একটা ফোর্স কাজ করছে এদিকে এফ, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে এই এফ ভেক্টর আর এইদিকে যে এফ ভেক্টর আছে, তাহলে এটা এফ বলে পরে এটাকে এফ ড্যাশ বলতে হয়। তাহলে এই এফ ভেক্টর আর এফ ড্যাশ যে ভেক্টর আছে তারা হচ্ছে বিপরীত ভেক্টর। এফ ভেক্টর আর এফ ড্যাশ ভেক্টর হচ্ছে একে অপরের সাপেক্ষে বিপরীত ভেক্টর। ক্লিয়ার? তাহলে বিপরীত ভেক্টর এটাকে ধরো যদি আমি বলি, এটা এক্স অ্যাক্সিসই কনসিডার করো বুঝবার সুবিধার জন্য। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। তাহলে অরিজিনের এদিকে কি আছে, এক্স ড্যাশ, ঠিক না? তাহলে এফ বলকে যদি আমি ধরো বললাম, এই অঙ্কটার ক্ষেত্রে বাদই দাও তুমি, এফ ধরো 10 নিউটন বল কাজ করছে, এটাকে 10 নিউটন যদি বল কাজ করে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এখানে লিখবো 10i ক্যাপ। উল্টোটা বোঝানোর জন্য আমাকে কি লিখতে হবে জানো, মাইনাস 10i ক্যাপ। ভালো মতোই জানো যে এক্স এর এটা পজিটিভ দিক হলে পরে এক্স এর ওই দিকটা হচ্ছে নেগেটিভ দিক। এটাকে যদি বলা হয় প্লাস তো ওটাকে বলতে হয় মাইনাস। এই জন্য এটা যদি 10i ক্যাপ তাহলে এটা হবে মাইনাস 10i ক্যাপ। তাহলে এরকম ঘটনা যদি কোনো বস্তুর উপরে প্রযুক্ত হয়, অর্থাৎ এখানে অবজেক্ট আছে, এদিকে 10i ক্যাপ নিউটন ফোর্স দিয়ে টানছি, আর ঠিক উল্টো দিকেও 10i ক্যাপ মাইনাস 10i ক্যাপ নিউটন বল দিয়ে টানছি, মধ্যবর্তী কোণ হচ্ছে 180। তাহলে বস্তুটা কোনো দিকে সরবে কি,
সরবে না, এর ভেলোসিটি হবে 0। বা শুরুতে যদি কিছু ভেলোসিটি ওর থেকে থাকে এফ ড্যাশ কি f1, তাহলে সেই ভেলোসিটি নিয়েই যাবে। দুটো কথা খেয়াল করার, যদি ও স্থির থাকে তাহলে স্থিরই থাকবে, অর্থাৎ ভি 0 হবে। আর শুরুতে যদি কিছু ভেলোসিটি থেকে থাকে তাহলে সেই ভেলোসিটি নিয়েই ও চলতে থাকবে, নতুন কোনো ভেলোসিটি ওর মধ্যে ইনক্রিজ বা ডিক্রিজ করবে না। ক্লিয়ার? ওকে। অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর জিনিসটা কি দেখো ভালো করে, কি বলছে, মূল বিন্দু 0 থেকে কোনো বিন্দু দূরত্ব ও দিক বোঝানোর জন্য আমরা অবস্থান ভেক্টর ব্যবহার করি। যেমন এতদিন পর্যন্ত আমাদের কাছে কি ছিল, এটা ছিল গ্রাফ কাগজ। এখানে দেখতে পাচ্ছ গ্রাফ কাগজ আছে, খুব ভালো কথা। গ্রাফ কাগজের এই পয়েন্টটাকে বোঝানোর জন্য আমি কি করতাম, এই পয়েন্টটাকে বোঝানোর জন্য আমরা কি করে থাকি, এই পয়েন্টটাকে বোঝানোর জন্য আমরা গুনি, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে স্থানাঙ্ক লিখবো 7, কমা, এবার ওয়াই অ্যাক্সিস দেখবো কত, 1 2 3 4, তাহলে 7,4 এর স্থানাঙ্ক। এটাকে ধরো আমি যদি বলি এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 7,4, এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 7,4। একই রকম ভাবে যদি এটাকে আমি বি পয়েন্ট বলি, তাহলে বি পয়েন্টকে কি বলবো, বি পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য কি করে এসেছি দেখো, খুব সুন্দর, খুব একটা সুন্দর কনসেপ্টের ভিতরে লুকিয়ে আছে। তাহলে বি পয়েন্টকে বোঝানোর জন্য আমরা কি করে এসেছি এতদিন পর্যন্ত, এক্স অ্যাক্সিস বরাবর 1 2 3, তাহলে আমি এক্স এর দিকে নিলাম 3 আর ওয়াই এর দিকে 1 2 3 4 5 6 7 8, তাহলে 3,8 এটা হচ্ছে স্থানাঙ্ক। ঝামেলা মিটে গেছিল, ঝামেলা মিটে গেছিল। ভেক্টর যখন এলো, ভেক্টর তো শুধু মান থাকে না, সাথে থাকে দিক। সেই জন্য 0 0 0 থেকে তার দূরত্বটাকে, তার এই ডাইরেকশনটাকে বলা হচ্ছে তার পজিশনাল ভেক্টর, তার পজিশনাল ভেক্টর বা অবস্থান ভেক্টর। বোঝা গেল? তাহলে এই পজিশনাল ভেক্টরের ভিতরে কি করে বার করব আমরা, তাহলে এই পয়েন্টটা কত, যেহেতু এক্স আর ওয়াই অ্যাক্সিস নিয়ে যাই বললাম 0,0, তাহলে যদি এই ও, এটাকে ধরো বললাম অরিজিন ও, তাহলে ও এ যেটা আছে, তাহলে ও এ ভেক্টরটা হচ্ছে পজিশনাল ভেক্টর। এই পজিশনাল ভেক্টরকে আমি নাম দিলাম r1, এটাকে নাম দিলাম r1। r1 সমান কি হলো, ও এ। তাহলে ও এ কে বোঝানোর জন্য আমি কি করব, অন্তিম অবস্থা মাইনাস প্রাথমিক অবস্থা। অন্তিম অবস্থা মানে কি, অন্তিম অবস্থা এখানে কত পেয়েছিলাম, 7, তাহলে 7 মাইনাস 0 আই ক্যাপ প্লাস ওয়াই অবস্থানে কি পেয়েছিলাম, 4 মাইনাস 0, ওয়াই অ্যাক্সিসের দিকে কি ছিল, ইউনিট ভেক্টর, হ্যাঁ জে ক্যাপ। তাহলে দাঁড়ালো হচ্ছে 7 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। এটা হচ্ছে ও এ ভেক্টর বা পজিশনাল ভেক্টর r1। মানে খুব সহজ কথাই বলতে গেলে এটাই দাঁড়ালো, খুব সহজ কথাই বলতে গেলে এটাই দাঁড়ালো যে গ্রাফ কাগজের কোন একটা বিন্দুকে শুধু স্থানাঙ্ক বললেই মিটে যাচ্ছিল, কিন্তু ভেক্টর দিয়ে ওই বিন্দুটাকে প্রকাশ করতে গেলে কিন্তু একটা গোটাগুটি ভেক্টর দিয়ে বোঝাতে হচ্ছে। বোঝা গেল কি বলতে চাইলাম, যাকে কিনা এখানে r1 ভেক্টর দিয়ে প্রকাশ করেছে। তাহলে এটা হচ্ছে গিয়ে সেই r1 বা পজিশনাল ভেক্টর বা অবস্থান ভেক্টর এ বিন্দুর। বোঝা গেল? চলো আমি আবারও বলেছি, ভিডিও এবার পজ করে তোমাদের পালা, আমি তো বুঝিয়ে দিয়েছি কি করে কি হবে। এই অঙ্কটাকে করতে হবে যে একটি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2, -3, 5 হলে এর অবস্থান ভেক্টর কত। সহজ লাগুক চাই কঠিন লাগুক, প্র্যাকটিস করা মাস্ট। যখনই হাত চলাবে, মাথা কাজ করবে, প্রত্যেকটা বিষয় তোমার মাথার সাথে গেঁথে গেঁথে যাবে, একদম ক্লিয়ার আইডিয়া হবে। চলো করো, টাইম নষ্ট না করে। হয়েছে? যদি হয়ে থাকে আমি এর সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। সিম্পল, 0,0 একটা হচ্ছে গিয়ে তার অরিজিন, অরিজিনটা কি 0,0,0। চলো এটাকে আগে ছোট করে দিই, জায়গা বার করি কিছুটা। আচ্ছা, তাহলে একটা অবস্থান কি হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে অরিজিন,
অরিজিনের স্থানাঙ্ক হচ্ছে 0,0,0 আর পি বিন্দু যেটা আছে পি বিন্দুটা হচ্ছে এটা, তার স্থানাঙ্ক হচ্ছে 2,-3,5। তাহলে এই পয়েন্টটা হচ্ছে অরিজিন ও, আর এই পয়েন্টটা হচ্ছে পি। এইটা হচ্ছে যে ভেক্টরটা পাচ্ছি, এটাকে আমি নাম দিলাম পজিশনাল ভেক্টর আর। ক্লিয়ার? এটাকে বলছি পজিশনাল ভেক্টর আর। তাহলে আর ভেক্টর পাবো কি করে? ভেক্টর আর সমান x2 মাইনাস x1 মাইনাস 2 মাইনাস 0। আচ্ছা, এটা কি ডাইরেকশন, কোন দিকে হবে? এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে আই ক্যাপ, ঠিক। তারপর কি আছে? প্লাস y2 মাইনাস y1, y2 কে মাইনাস 3 মাইনাস 0 জে ক্যাপ প্লাস, তাহলে এক্স গেল, ওয়াই গেল, ওয়াই এর জন্য জে আসলো, এক্স এর জন্য আই আসলো। এবার কি আছে? এক্স ওয়াই জেড, z2 মাইনাস z1 মানে 5 মাইনাস 0, এদিকে হলো কি কে ক্যাপ, রাইট? তাহলে এখান থেকে কত আসলো? 2 আই ক্যাপ, এখান থেকে কত আসলো? মাইনাস 3 মাইনাস প্লাস মাইনাস কত হলো? 3 জে ক্যাপ, এখানে কত আসলো? 5 প্লাস 5 কে ক্যাপ। তাহলে আমার পজিশনাল ভেক্টর হলো আর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। সারাংশ কি দাঁড়ালো? সারাংশ এটাই, গ্রাফ কাগজে কোনো বিন্দুকে বোঝানোর জন্য আগে যখন স্থানাঙ্ক ব্যবহার করছিলাম, এখানে একটা ভেক্টর বোঝাতে হচ্ছে, একটা ভেক্টরকে বোঝাতে হচ্ছে। তাহলে বোঝা গেল? চলো নেক্সট, সরণ ভেক্টর। সরণ ভেক্টর কি? অবস্থান পরিবর্তন হলে। তাহলে আগে আমরা অবস্থান পরিবর্তন গ্রাফ কাগজে কেমন বুঝিয়েছি? এটা আমার গ্রাফ কাগজ ছিল, এক্স অ্যাক্সিস এটা, এটা দিস ইজ এক্স অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস। তাহলে প্রথম অবস্থান আমি এরকম ধরেছিলাম, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ধরো সরে গিয়ে হচ্ছে এটা হচ্ছে বি। ক্লিয়ার না? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে সরে বি পয়েন্টে গেছে। তাহলে এখানে আমাকে যেটা বার করতে হবে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত হলো। তাহলে আগে কি করতাম আমরা? আগে যেটা করতাম, এর যে স্থানাঙ্ক আর এর যে স্থানাঙ্ক এই দুটো বিয়োগ করতাম, বিয়োগ করে বলে দিতাম যে ডিসপ্লেসমেন্ট। এখন তো তা করলে হবে না, এখন এটাকেও ভেক্টর ফর্মে আনতে হবে, এটাকেও ভেক্টর ফর্মে আনতে হবে, দিয়ে তারপর কাজ করতে হবে। উপায় কি? সিম্পল উপায়, এখান থেকে একটা ভেক্টর কাউন্ট করো, এখান থেকে একটা ভেক্টর কাউন্ট করো। এটাকে যদি অরিজিন বলি, অরিজিনের স্থানাঙ্ক কত? 0,0। আর যেটা যাচ্ছি না, এক্স আর ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, মানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। হলো? এখানে ধরে নাও কিছু অঙ্ক টঙ্ক আছে, হ্যাঁ একটা উদাহরণও আছে, 1,2। আর একটা কি আছে? বি পয়েন্টের স্থানাঙ্ক বলেছি 4,6। ক্লিয়ার? তাহলে ও এ ভেক্টর কত? ও এ ভেক্টর সমান হচ্ছে 1 মাইনাস 0 আই ক্যাপ, তাই না? x2 মাইনাস x1 আই ক্যাপ। তাহলে x2 কি? 1, x1 কি? 0। তাহলে 1 মাইনাস 0 মানে কি হলো? 1 আই ক্যাপ। 2 মাইনাস 0 y এর জন্য আসলো, তাহলে এটা হচ্ছে 2 জে ক্যাপ। এটা তো গেল ও এ ভেক্টর। ও বি ভেক্টর কি? ও বি ভেক্টর, ওই ভেক্টরের জন্য কি আসবে? 4 মাইনাস 0, 4 মাইনাস 0 আই ক্যাপ। 6 মাইনাস 0, 6 মাইনাস 0 জে ক্যাপ। অবস্থান তো সরেছে হচ্ছে এটা, তাই নয় কি? তাহলে আমার সরেছে কোনটা? এবি। এবি ভেক্টর মানে কি হবে? এই ভেক্টরটা মাইনাস এই ভেক্টরটা। তাহলে 4 মাইনাস 1 আই ক্যাপ, 6 6 মাইনাস 2 জে ক্যাপ। তাহলে 4 মাইনাস 1 মানে কত? 3 আই ক্যাপ, আর 6 মাইনাস 2 কত? 4 জে ক্যাপ। এটাই হচ্ছে এবি ভেক্টর বা সরণ ভেক্টর। আশা করি বোঝাতে গেছি যে সরণ ভেক্টরটা কি। তাহলে ফার্স্টে কি করতে হচ্ছে? এদেরকে ভেক্টর ফর্মে নিয়ে যেতে হচ্ছে। ভেক্টর ফর্মে নিয়ে যাওয়ার পর তারপর এদের বিয়োগ করলে পরে তবে গিয়ে ফলাফল আসা সম্ভব। তো বোঝা গেছে আশা করি।
লিখে নাও। ওকে, চলো নেক্সট, সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি, ভালো করে খেয়াল রেখো, লাইক ভেক্টর, মান যাই হোক দিক একই হতে হবে। শব্দগুলো ভালো করে মাথায় রাখবে, মান যাই হোক দিক একই হতে হবে। মান যাই হোক মানে এখানে যদি একটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান হচ্ছে 2, বি ভেক্টরের মান কত, বি ভেক্টরের মান হচ্ছে 10। তাহলে মানের দিক থেকে দেখতে গেলে 5 গুণ বেশি, বা সহজ করে বলতে পারে 2 এ 5 10, আলাদা আলাদা ভ্যালু, কিন্তু একটা জায়গায় তাদের সিমিলারিটি আছে, এই আই ক্যাপে। কেন, এটা যদি এক্স আর ওয়াই অ্যাক্সিস ভাবি, তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, 2i ক্যাপ ভেক্টর কোন দিকে কাজ করছে, 2i ক্যাপ ভেক্টর এদিকেই কাজ করছে, তাই নয় কি? তাহলে এটা এ ভেক্টর, 10i ক্যাপ ভেক্টর কোন দিকে কাজ করছে, এই দিকেই কাজ করছে, এটা হচ্ছে 10i ক্যাপ বা বি ভেক্টর। বোঝাতে পেরেছি কি বলতে চাইছি? মান আলাদা আলাদা হলেও যদি দিক এক হয় তাহলে তাদেরকে বলা হবে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, ফিজিক্সের ভেক্টরের ক্ষেত্রে সদৃশ ভেক্টর একটা জিনিস মাথায় রাখবে, যে যদি দুটো সদৃশ ভেক্টর কাজ করে তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল শূন্য হওয়ার জন্য এর এফেক্ট সব থেকে ভালো হয়। আর বিসদৃশ ভেক্টর বা বিপরীত ভেক্টর হলে পরে তাদের ভিতরে কোণ হয় 180 ডিগ্রি, তাই এদের ভ্যালু সব থেকে নিম্নতম হয়। কেন হয় না হয় সামান্তরিক সূত্র যখন আমরা নেক্সট ক্লাসে পেয়ে যাব তখন একদম পরিষ্কার বোঝা যাবে যে কেন এটা হলো, সব থেকে ম্যাক্সিমাম কেন হলো, কেন মিনিমাম হলো, 90 ডিগ্রিতে কি হলো ফলাফল, 60 ডিগ্রি হলে পরে কি হবে, সমস্ত কিছু আমরা পরের যে ক্লাস আনতে যে ভেক্টর নিয়ে আবার আলোচনা করব সেখানে ডিটেলে বলা থাকবে সামান্তরিক সূত্রতে। বা তোমরা সার্চ করতে পারো ভেক্টরের সামান্তরিক সূত্র। ঠিক আছে, চলো, ভেক্টরের সামান্তরিক সূত্র নোজা, এখানে সার্চ করলে পরে তুমি ডিটেলে সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা পাবে। তো যাই হোক, বিসাদৃশ্য ভেক্টর, তাহলে বিসাদৃশ্য ভেক্টর বোঝার জন্য আমি আবার এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই ড্যাশ নিলাম। তাহলে এখানে আই ক্যাপ দিয়ে বুঝিয়েছি, তাহলে পি ভেক্টর যেটা আছে 5i ক্যাপ, তাহলে পি ভেক্টর ধরে নাও একটা, এটা হচ্ছে পি ভেক্টর, ভ্যালু কত 5i ক্যাপ। তাহলে আমি এই যে আঁকলাম কি করে, এটা হচ্ছে 1 2 3 4, একটু ছোট বড় হয়ে গেল, এটা হচ্ছে 5 ধরে, এটা হচ্ছে পি ভেক্টর সাপোজ। তাহলে এটা হচ্ছে কি আমার পি ভেক্টর। কিউ ভেক্টর কোন দিকে কাজ করছে, 2 1 2, এটা হচ্ছে কিউ ভেক্টর, দিস ইজ কিউ ভেক্টর, এটাকে কি বলছি -2i ক্যাপ। এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল কত, এটাই লক্ষ্য করার বিষয়, 180 ডিগ্রি, তাই নয় কি? 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলে পরে ওদের মধ্যে বিয়োগ হয়, রেজাল্টেন্ট হিসেবে কি পাবো, এদের দুজনের ভেতরে যদি আমি ফলাফল কি হয় ভাবি, মানে মধ্যেখানে যদি একটা অবজেক্ট থাকে, এদিকে যদি 5i ক্যাপ ভেক্টর কাজ করে, এদিকে যদি ধরে নাও -2i ক্যাপ বল, এটা ধরো বল কাজ করছে, তাহলে ফলাফল কি হবে, এর উপরে 3 নিউটন বল কাজ করবে বা 3i ক্যাপ বল কাজ করবে, নিউটন হোক ডাইন হোক যা হোক সে পরের কথা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, দুজনে বিয়োগ হচ্ছে, তাহলে বিসাদৃশ্য ভেক্টরের রেজাল্টেন্ট হিসেবে আমরা পাবো বিয়োগ। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো, খুব সিম্পল, যে ভেক্টরের মান যাই হোক না কেন দিক হবে উল্টো। নেক্সট, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর কি, ভেক্টরগুলো যখন একই কাগজের পৃষ্ঠে থাকবে, মানে আমি এই যে ফিজিক্যালি এই যে বোর্ডটা আছে, এই বোর্ডের উপরে আমি যত ভেক্টর আঁকবো, বাস্তবে কিন্তু এরা সবাই এরা কিন্তু একতলীয় ভেক্টর। আর খুব ভালো করে বোঝার জন্য এখানে আমি একটা সুন্দর ডায়াগ্রাম চয়েস করে রেখেছি। দেখো এইখানে একটা টেবিল আছে, এই যে এটা হচ্ছে আমার টেবিল, রাইট? তাহলে এই টেবিলের উপরে সেন্টার আছে, একটা সেন্টার, সেন্টার থেকে 3টে সুতো আমি বেঁধে 3টে ভারকে ঝুলিয়ে দিয়েছি।
তাহলে এই ভারের জন্য এদিকে নিচের দিকে বল কত কাজ করছে, নিচের দিকে বল mg, এটা ধরে নাও m ড্যাশ জি, এটা ধরে নাও m1g, তাহলে এটা mg, এটা m ড্যাশ জি, এটা হচ্ছে m1g। তিনটে ভার নিচের দিকে কাজ করছে। এখন ভাবো তো এই তিনটে ভার যখন নিচের দিকে কাজ করে তাহলে এদিকে তো টানও কাজ করবে সুতোর। সুতোর এটাকে নাম দিলাম T1, এটাকে ধরো নাম দিলাম T2, এটাকে নাম দিলাম T3। তাহলে T1, T2, T3 একটাই তলের উপর অবস্থান করছে কি করছে না? এইরকম একাধিক ভেক্টর যখন একটাই তলের উপরে অবস্থান করে তখন তাকে বলা হয় সমতলীয় ভেক্টর। এখানে উদাহরণ হিসেবে কি বলেছি, একটি মেঝের উপর দিয়ে তিনটি পিঁপড়ে তিন দিকে চলে যাচ্ছে, তাদের গতিপথকে বোঝানোর জন্য, তাদের সরণকে বা তাদের বেগকে বোঝানোর জন্য যে ভেক্টরগুলো আমরা ইউজ করব তারা প্রত্যেকেই সমতলীয় ভেক্টর। ওকে, উদাহরণ ছোট ছোট তুলে নাও। এর উপরে অঙ্ক করার মতো এখনো নলেজ আমি দিইনি, এই ভেক্টরে আমার এই আলোচনা এখনো আসেনি। নেক্সট ক্লাসে যখন আসবে তখন এই নিয়ে হবে। আমরা জাস্ট ইন্ট্রোডাকশন পর্বে জানছি লব্ধি ভেক্টর। এখান থেকে শুরু হলো ভেক্টর জগতে মেন প্রবেশ। এতক্ষণ তো জানছিলাম যে ভেক্টরগুলো কারা কারা কি কি। লব্ধি ভেক্টরে যেটা হবে সেটা হচ্ছে একাধিক যে ভেক্টরগুলো আমরা পাবো তাদেরকে যদি যোগ করি ফিজিক্যালি তাদেরকে বলা হয় লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টরের সূত্র যদি ছোট করে লিখি, একাধিক ভেক্টরের যোগফল। তাহলে লব্ধি কথার অর্থ এখানে যেটা মাথায় ভালো করে রাখো যে লব্ধি কথার অর্থ হচ্ছে তোমার যোগ। লব্ধি কথার অর্থ কি? লব্ধি কথার অর্থ হচ্ছে যোগ। তাহলে লব্ধি কথার অর্থ হচ্ছে যোগফল। একাধিক ভেক্টরের যোগ করাকে বলা হচ্ছে লব্ধি বার করা। কি বললাম, বোঝা গেল? একাধিক ভেক্টরের যোগকে বলা হচ্ছে লব্ধি বার করা। একটি বস্তুকে একজন 3 নিউটন বল দিয়ে ডান দিকে আর অন্যজন 4 নিউটন বল দিয়ে উপরে টানছে, বোঝা গেল লব্ধি বল কত। তাহলে একটু আলোচনা করে দিই, বেশি যাব না, কারণ এখানে বেশি যাওয়াটা আমার অন্যায় হবে। সামন্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র না বুঝিয়ে এত কিছু আলোচনা করে দেওয়াটা ঠিক নয়। তাও একটুখানি জাস্ট একটা সূত্র জানো, লব্ধির সব থেকে বেস্ট যে সূত্র আমরা পাই সেটা হচ্ছে R = a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, রাইট? তাহলে এখানে এ বি কি, আলফা কি আর আর কি? ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক। ওকে, এই সামান্তরিকে এখানে একটা ভেক্টর কাজ করছে, ধরে নাও এটা হচ্ছে এ ভেক্টর, এদিকে একটা ভেক্টর কাজ করছে যেটা কিনা হচ্ছে বি ভেক্টর, দেখতে পাচ্ছ? ঠিক আছে। আর এদের দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর এর লব্ধি হচ্ছে এদিক বরাবর কাজ করছে যাকে বলছি কিনা আমি আর ভেক্টর। ক্লিয়ার? একটা ভেক্টর হচ্ছে এ, একটা ভেক্টর হচ্ছে বি, আর একটা ভেক্টর হচ্ছে তাদের লব্ধি হচ্ছে আর, এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এইটা যেহেতু সামান্তরিকের উপরে সূত্রটা দাঁড়িয়ে তার জন্য একে বলে সামান্তরিক সূত্র। তো সব থেকে বেশি ইউজ এই সূত্রটি আমরা পরবর্তীকালে করব। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos আলফা। আমি যেহেতু ইন্ট্রোডাকশন পর্ব সেই জন্য জাস্ট মান নিয়ে দুই একটা কথা বলে দেবো, ডাইরেকশন নিয়ে তো বলবোই না। তো 1 নম্বর, ধরে নাও এ আর বি ভেক্টরের, যেটা একটু আগে আলোচনাতে আসছিল যে একই দিকে হলে পরে কেন আমি বলেছিলাম ম্যাক্সিমাম হবে, বিপরীত দিকে হলে পরে কেন মিনিমাম হবে, 90 ডিগ্রি হলে পরেই বা কী হবে। আসল ব্যাপারটা এই আলফার সাথে জড়িত। আলফা যেমন যেমন হবে তেমন তেমনের রেজাল্টগুলো পেতে থাকবো। যেমন ধরো 1 নম্বর, 3টে কন্ডিশন দেখিয়ে আমি ভিডিওটাকে শেষ করব। সুন্দর একটা উদাহরণ, আলফা যদি 100 ধরো 0 ডিগ্রি হয়, তাহলে ফিজিক্যালি দেখতে কেমন হবে? ফিজিক্যালি দেখতে এরকম হবে, একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে, মধ্যবর্তী কোণ কত হলো? 0। একটা ভেক্টর এদিকেই কাজ করছে আর একজন এদিকেই কাজ করছে, মাঝে কোণ কত হলো? 0। তাহলে 0 ডিগ্রি হলে পরে আর এর ভ্যালু কত হবে? আর = হবে √, শর্টে বলবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos 0 ডিগ্রি। cos 0 ভ্যালু কত? 1। তাহলে সূত্রটা কি দাঁড়িয়ে গেল? a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার 2ab, কারণ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 1, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab মানে কি a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার, রুট আর স্কোয়ার পালিয়ে গেলে কি পড়ে থাকছে a প্লাস বি। সেই জন্য আমি বলেছিলাম অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি হবে তখন কি হবে, অ্যাড হবে। 2 নম্বর কন্ডিশন, 2 নম্বর বলে ছেড়ে দিচ্ছি, যদি অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, তাহলে আর এর ভ্যালু কি হবে, আর ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos 180, cos 180 ভ্যালু কত -1, ভ্যালু কত -1, তাহলে -1 এই 2 এর সাথে গুণ হলে পরে কি হবে মাইনাস, তাহলে দাঁড়ালো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা মানে কি নির্দেশ করে a মাইনাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট পালিয়ে গেলে পরে কি হবে a মাইনাস বি। ওই জন্য একটু আগে যখন আমি বলছিলাম যে যখন অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে মানে সদৃশ ভেক্টর তখন সর্বোচ্চ, কারণ দেখো যোগফল, যখন 180 ডিগ্রি হবে তখন বিয়োগ, দেখো 180 ডিগ্রি হলে পরে এই যে 180 ডিগ্রি বিয়োগ বিসদৃশ ভেক্টর। তো যাই হোক, এরকম ধীরে 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 নানা রকম উদাহরণ নিয়ে আস্তে 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 করে আমরা পুরো ভেক্টরের চ্যাপ্টারটাকে শেষ করব। এবং কিছু কথা আমি আমার চ্যানেল এবং ওয়েবসাইট আর অ্যাপ নিয়ে বলে নিই। আমি এই যা যা পড়াবো তার উপরে ছোট ছোট করে কোশ্চেন পেপারও রাখবো, বিগত বছরের কোশ্চেন, নিট যে ইতিহাসের কোশ্চেন, যতটুকু পড়াবো তার উপর থেকে, তার বাইরে থেকে নয়, যতটুকু পড়াবো তার উপর থেকে ছোট ছোট কোশ্চেন আমি আমার অ্যাপে রাখবো, ওয়েবসাইটে রাখবো। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে mynoza.com, www.mynoza.com, আর মোবাইল অ্যাপে গুগল প্লেতেও পেয়ে যাবে, প্লে স্টোরে মাইনোজা, ঠিক আছে। তো ওখানে গিয়ে কোশ্চেন পেপার সলভ করতে পারো। কোশ্চেন পেপার সলভের সাথে সাথে এই যে নোটগুলোর উপরে আমি পড়াচ্ছি তার পিডিএফ ফর্মও ওখানেই পাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যা সলভ করলে বা যে সলভগুলো তুমি করছো তার অ্যান্সার শিটও আমি ওখানেই পাবলিশ করে দেবো। আর ওর ভিতর থেকে বেশ কিছু বিশেষ বিশেষ অঙ্ক আমি ভিডিওতেও আনবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও। ওকে, টাটা, বাবাই।